বছর পেরোল জুলাই অভ্যুত্থান কোটা বিরোধী আন্দোলনে ৩৬ দিনে পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের। দমন পীড়নে প্রাণ হারায় হাজারো ছাত্র জনতা। আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। বেরোবির সাবেক ভিসি প্রক্টর সহ ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। জুলাই অভ্যুত্থানের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এলজিআরডি উপদেষ্টার ব্যাগের ম্যাগাজিন লাইসেন্সকৃত অস্ত্রের। এবং ডেঙ্গু সংক্রমণে একদিনে রেকর্ড ৪২৯ রোগী হাসপাতালে ভর্তি। ২১ জনের করোনা শনাক্ত। বরগুনায় ঘরে ঘরে মশার লার্ভা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। বছর পেরোল ঘটনাবহুল জুলাই অভ্যুত্থান। ২০২৪ সালের ১ জুলাই রাজু ভাস্কর্যের পাদদেশে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ১৭ বছর ধরে চলা আওয়ামী স্বৈরশাসনের পতন হয় তার ৩৬ দিনের মাথায়। আন্দোলন ঠেকাতে তৎকালীন ক্ষমতাসীনদের চালানো দমন নিপীড়নে প্রাণ যায় হাজারো ছাত্র জনতার। শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের আদ্য প্রান্ত নিয়ে এম.আর. আসাদের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার সরকার পতনে রূপ নেয়া যে গণ অভ্যুত্থান, তার সঙ্গে মিলেমিশে একাকার অমর এই সঙ্গীত। মোহিনী চৌধুরীর কথায় কৃষ্ণচন্দ্রের সুর করা গানটি ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে এভাবে ভূমিকা রাখবে তা হয়তো ভাবেননি আন্দোলনকারীরাও। পয়লা জুলাই রাজু ভাস্কর্যের সামনে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে ঘোষণা করা হয় শাহবাগে ৩ দিনের অবস্থান কর্মসূচির। তৎকালীন আওয়ামী সরকারের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে ১০ জুলাই সারা দেশে বাংলা ব্লকের কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। ৪ দিন পর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন তারা। কিন্তু সেদিনই কোটা বিরোধীদের রাজাকারের নাতি বলে মন্তব্য করেন ফ্যাসিবাদী তকমা পাওয়া শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শেখ হাসিনার সেই বক্তব্যের পর ফুঁসে ওঠে আন্দোলনকারীরা। ১৫ জুলাই শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা সমাবেশে যোগ দেন বুয়েট ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেদিন বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আহত হন ৩ শতাধিক শিক্ষার্থী। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। পরিস্থিতি সামাল দিতে ১৭ জুলাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সেদিন রাত থেকে বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট সেবা। ১৮ জুলাই মীর মুগ্ধ প্রাণ হারালে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে তৎকালীন সরকার। ১৯ জুলাই জারি করা হয় কারফিউ, নামানো হয় সেনাবাহিনী। আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলামকে আটকের পর ছেড়ে দেওয়া হয়। ফের ২৬ জুলাই আটক হন নাহিদ। ২৮ জুলাই রাতে নাহিদ ইসলামকে আটক অবস্থায় জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ানো হয়, কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ২৯ জুলাই শেখ হাসিনাকে ক্ষমা চাওয়া ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর পদত্যাগ সহ ৯ দফা দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৩০ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল প্রতীক এবং পরদিন মার্চ ফর জাস্টিস পালন করে সংগঠনটি। ১ আগস্ট ডিবি হেফাজত থেকে ছাড়া পান ৬ সমন্বয়ক। এর মধ্যেই জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়। ২রা আগস্ট আন্দোলনে সংহতি জানিয়ে সমাবেশ করে শিল্পী চিকিৎসকরা। পরদিন আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দেন শেখ হাসিনা। প্রত্যাখ্যান করে সেদিন বিকেলেই সরকার পতনের ১ দফার ঘোষণা করেন নাহিদ ইসলাম। ৪৮ জন সাবেক সেনা কর্মকর্তা আন্দোলন দমনে সেনাবাহিনীকে ব্যবহারের বিরোধিতা করেন। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। সেখান থেকেই শুরু হয় নতুন এক ইতিহাস। জুলাইয়ের ৩১ আর আগস্টের ৫ দিনের রুদ্ধশ্বাস ঘটনা প্রবাহের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর হয় মানুষ। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের প্রতীক আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি
হাসিবুর রশিদ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে এ আদেশ দেন ট্রাইব্যুনাল ২। আগামী ১০ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিনও নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। মৃত্যুর আগে পুলিশের সামনে দুহাত প্রশস্ত করে দাঁড়িয়ে থাকা আবু সাইদের সেই ভাইরাল ভিডিও এবার দেখলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারকরা। তার আগে এ হত্যা মামলার ১০৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগপত্র আদালতে পড়ে শোনান চিফ প্রসিকিউটর। তুলে ধরেন শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখতে ১৬ বছরের গুম, খুন, নির্যাতন ও দমন-পীড়নের ঘটনা এবং জুলাই আন্দোলনের প্রেক্ষাপট। তদন্তে উঠে এসেছে ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যায় বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে রয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদ ও প্রক্টর শরীফুল সহ ৪ শিক্ষক, আর এমপির সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ৮ পুলিশ সদস্য এবং একজন চিকিৎসক। আসামিদের মধ্যে প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান ও ২ পুলিশ সদস্য গ্রেফতার রয়েছেন। ফরমাল চার্জ এবং অন্যান্য ডকুমেন্টসের উপরে শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। সেই দিন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন। আবু সাইদ হত্যায় শেখ হাসিনার নির্দেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পরে আইজিপি এবং এরপর মূল দায় আইন শৃঙ্খলা বাহিনীর উপর বর্তায় বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের যারা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি যারা এই মামলার আসামি তাদেরকেও এই দায়ে দায়ী করা হয়েছে। তবে মূল দায়টা হচ্ছে সরকারের, শেখ হাসিনা থেকে শুরু করে পরবর্তী পুলিশ অফিসারদের। দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেইনটেইন করা, এই দুটোকে মেইনটেইন করে আমরা চলছি। আবু সাইদের মামলা সহ এই পর্যন্ত 3টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হলো। ট্রাইব্যুনাল ২ এ এই প্রথম মামলার বিচার কাজ শুরু হলো। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে বিমানবন্দরে উপদেষ্টা আসিফের ব্যাগে পাওয়া ম্যাগাজিন ভুলবশত নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। ম্যাগাজিনটি আসিফ মাহমুদের নামে লাইসেন্সকৃত পিস্তলের বলেও নিশ্চিত করেন উপদেষ্টা। এ সময় বিমানবন্দরে কেউ কেউ প্রিভিলেজ পেলেও আগামীতে আইন সবার জন্য সমান, এটি নিশ্চিত করা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল, ওইটা একটা মানে জাস্ট একটা ভুল। এনবিআরের আওতাধীন সব চাকরি অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এদিকে আন্দোলন প্রত্যাহারের পর কাজে ফিরেছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। যদিও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি তারেক রিকাবদার বলেছেন, সরকার কিংবা দুদকের চাপে তারা আন্দোলন থেকে সরে আসেননি। তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি এনবিআর চেয়ারম্যান। রেজা খানের রিপোর্ট। প্রায় 2 মাস ধরে চলা এনবিআরের আন্দোলন যখন কোনোভাবেই দমন করা যাচ্ছিল না, তখন হঠাৎ রোববার আন্দোলনে সম্পৃক্ত 5 জন সহ 6 কর্মকর্তার অবৈধ সম্পদ অর্জনের তথ্যানুসন্ধান শুরু করে দুদক। এতেই আন্দোলনের বেলুন চুপসে যায়। কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুদকের অনুসন্ধানে নিজেদের দুর্নীতি প্রকাশ হওয়ার ভয়ে তারা এই আন্দোলন থেকে পিছু হটেছে বলে মনে করছেন সচেতন মানুষ। দুর্নীতি যারা করছে হয়তো তাদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিয়েছে এবং ব্যবস্থা নেওয়ার পরেই তাদের দুর্নীতি প্রকাশ হয়ে যাবে, তার আগে তারা নিজেদের কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছে, যাতে তার সামনে না যায়। তাদেরকে চাপ দিয়ে হলেও যদি আন্দোলনটা স্থগিত করা যায়, আমার দেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো, আমরা যা গ্রাহক তাদের সবার জন্যই ভালো। দুদক এটা ভালো একটা স্টেপ নিয়েছে হয়তো, এছাড়া তাদের কোনো উপায় ছিল না হয়তো। দুদকের এটা নিয়মিত প্রক্রিয়া, হ্যাঁ, প্রক্রিয়ার অংশ হিসেবে এখন যেহেতু একটু লাইমলাইটে আছে এনবিআর, সেজন্য তারা চাচ্ছে যে হ্যাঁ ওকে আমরা কাজ করতেছি, ঠিক আছে। যদিও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি তারেক রিকাবদার জানান, দুদকের চাপে আন্দোলন স্থগিত করেননি তারা।
দুদকে তলব করার পরেই আন্দোলন প্রত্যাহার করা হয় নাই, আপনারা দেখেছেন। এখানে তো চাপের বিষয় না, আমরা এই বিষয়টা জেনেছি আমরা পরে, আপনারা দেখছেন আমাদের উপর দিয়ে কত বড় ঝড় গেছে। আর আন্দোলন স্থগিত হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সরকার একটা এদেরকে দিয়ে একটা চাপ প্রয়োগ করায় কি এটা করলো কিনা, এটা জনমনে একটা প্রশ্ন স্যার। এটা নিয়ে আমি কথা বলতে চাই না, এটা আমাদের এরিয়া না, এটা আমার সাবজেক্ট না। এসেনশিয়াল সার্ভিস ডিক্লেয়ার করা হয়েছে, পত্র আর কেউ বসে থাকতে পারবে না, মানে অন্য সবাইকে কালকে থেকে শুরু করছে কাজ করা। এদিকে আন্দোলন বন্ধ হওয়ায় কাজে গতি ফিরেছে বলে জানান এনবিআর কর্মকর্তারা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহারের পর চট্টগ্রাম বন্দর ও অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো আইসিডির কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। একই সঙ্গে কাস্টমস কর্মকর্তারা বন্দর ও আইসিডির কর্মস্থলে যোগ দেয়ায় রপ্তানি পণ্যের পরিবহনও পুনরায় শুরু হয়েছে। সোমবার সকাল থেকেই কাস্টমস হাউসে আমদানি রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দেখা যায়। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, আমদানির মূল্যায়ন ও ছাড়পত্র সহ সব ধরনের প্রক্রিয়া বর্তমানে নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে। যেসব অতিরিক্ত কন্টেইনার জমে গিয়েছিল সেগুলো দ্রুত ছাড় করা হচ্ছে। সরকারি হস্তক্ষেপে নয়, সব প্রণোদিত হয়ে এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদক তদন্ত করছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের কর্মসূচি উদ্বোধন শেষে এনবিআর কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জাতীয় স্বার্থের বিপক্ষে গিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেয়া কোনোভাবেই কাম্য নয়। এ সময়ে কাজে মনোযোগী হতে সবার প্রতি আহ্বানও জানান সালেউদ্দিন। দুদক সম্পর্কে আমি কোনো উত্তর দেবো না, ওদের আলাদা টার্মস অফ রেফারেন্স আছে। এটা কিন্তু কোনো ক্রমেই কিন্তু গ্রহণযোগ্য না। এটা সরকারের সাথে একটা ইস্যু থাকতে পারে, কিন্তু একটা জাতীয় স্বার্থে একদম বন্ধ করে দেয় একটা সার্ভিস, এটা কোনো যুক্তিটা গ্রহণযোগ্য। এখন আপনারা ভালো করে কাজ করেন, কোনো রকম আমরা যেটা ইংরেজি বলি ফেভার অর ফিয়ার, ভয় এবং কোনো ইসে ছাড়া। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চীন মুখিয়ে আছে বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর চারদিকে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে নিজেদের ঐক্য অটুট রাখার তাগিদ দিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় বিএনপিকে ধমক দিয়ে নির্বাচন ব্যাহত করা যাবে না বলেও মন্তব্য করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সম্প্রতি চীন সফর প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক চীন নীতির প্রতি আমাদের দলীয় অবস্থান রোহিঙ্গা প্রত্যাবাসন ও ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি। তিস্তা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি, তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সে বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তাহলে সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব। অত্যন্ত আগ্রহের সঙ্গে এবং ঐকান্তিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপরে কাজ করছেন। মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেক্টেশনটা খাওয়া যায়। এদিকে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী উলামা দলের সভায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় ইউনুস তারেক বৈঠক জাতির মনে আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেন দলের কেন্দ্রীয় নেতারা। আজকে যদি পিআর পদ্ধতির কোনো এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। এই সুযোগ বাংলাদেশের মানুষ দিতে চায় না। এটা শুধু মুগ্ধ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত যেই সংগ্রামকে তারেক রহমান বিদেশ থেকে সমর্থন দিয়ে বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছে, তার 16 বছর আগ থেকে এই বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে আন্দোলনের সূচনা করেছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান মঈন খান। আজকে অনেকে বাংলাদেশের মালিক হয়ে গিয়েছে এমন একটা ভাব দেখতে পাচ্ছি। বিএনপির 50 লক্ষ নেতা কর্মীকে আসামি করে সেই 1 লক্ষ মামলায় আসামি করে তাদের পেছনে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে দেশ গঠনে নানা চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে নিজেদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। গণমানুষের যে প্রতিবাদ
তার চূড়ান্ত পর্যায়ে সৃষ্টি হয়েছিল 2024-এর জুলাই এবং আগস্ট। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে আসার আলো দেখছে জামায়াতে ইসলামী। বৈষম্যহীন দেশ গঠনে আগামী নির্বাচন পেশিশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত হবে বলে আশা জানিয়েছেন দলের নেতারা। ভোটের প্রস্তুতি, নির্বাচনী জোট ও প্রার্থী মনোনয়ন সহ বিভিন্ন বিষয়ে মোহনা টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে সম্প্রতি লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডে গতি বেড়েছে। নির্বাচনের মাঠে জামায়াতে ইসলামীর প্রস্তুতি, চলমান সংস্কার, বিচার সহ নানা বিষয়ে মোহনা টেলিভিশনকে দলের অবস্থান জানান জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। আওয়ামী দুঃশাসনকে মোকাবেলা করে যে দলটি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং জামাত ইসলামী এই দেশ চালাবার জন্য বিভিন্ন সেক্টরে লোক তৈরি করেছে। এই বাংলাদেশে এখন সবচেয়ে বেশি দরকার যে যারা দুর্নীতি থেকে জাতিকে উদ্ধার করতে পারবে, রেহাই দিতে পারবে। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের প্রস্তুতি, ইসির ভূমিকা সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। এখন থেকে নির্বাচন কমিশনকে এই ব্যাপারে তার আইন কানুন ঢেলে সাজাইতে হবে, তাদেরকে সোজা হয়ে দাঁড়াইতে হবে, সেরকম সাহসী লোকদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে, ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, চুলচেরা বিশ্লেষণ করতে হবে, কোন ফাঁক দিয়া অপতৎপরতাটা হয়, কোন দিক দিয়া ব্যত্যয় ঘটে। ভোটের মাঠে জোট করার বিষয়ে দলের অবস্থান জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আমাদের কোন কোন দলের সাথে ইলেকশনের সমঝোতা বা ঐক্য হচ্ছে, সেখানে কারা কোথায় ইলেকশন করবে সেটা চিহ্নিত হবে। সেটা চিহ্নিত হয়েই যখন একটা ঘোষণা আসবে ফাইনালি, সেটা হলো চূড়ান্ত প্রার্থীদের ঘোষণা। এর জন্য আমাদের এই ক্ষেত্রে আমরা উদারভাবে চিন্তা করছি। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যাপারেও কথা বলেন তিনি। যারা যত ভোট সারা দেশের টোটাল সংখ্যায় পাবে তার একটা পার্সেন্টেজের ভিত্তিতে তার আসন সংখ্যা নির্ধারিত হবে, সেটা অবশ্যই দলে ঠিক করবে। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার রক্তে অর্জিত নতুন বাংলাদেশকে বৈষম্যমুক্ত করতে জামায়াতে ইসলামী দেশ সেবার সুযোগ পাবে বলেও আশা জানান তিনি। জনগণের কল্যাণের স্বার্থে দেশের উন্নয়নে স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে জামাত অনড় এবং আপোষহীন ভূমিকা পালন করছে, সেটাকে জনগণ সমুন্নত রেখে আগামী নির্বাচনে রায় দেবে বলে আমরা আশা করছি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 429 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তের সংখ্যা চলতি বছরে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে গত 24 ঘন্টায় আরও 21 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 384 জনের নমুনা পরীক্ষা করে তাদের শরীরে করোনা শনাক্ত হয়। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন কারো মৃত্যু হয়নি। এদিকে ডেঙ্গুর হটস্পট বরগুনায় ঘরে ঘরে মিলছে এডিস মশার লার্ভা। জমে থাকা পানি ও সংরক্ষণ করা বৃষ্টির পানিতে সৃষ্টি হচ্ছে এডিসের লার্ভা। বিশেষজ্ঞরা বলছেন, সচেতন না হলে শুধুমাত্র মশা নিধন করে ডেঙ্গু নিয়ন্ত্রণ শুধু কঠিনই নয়, পুরোপুরি অসম্ভব। আর জেলা স্বাস্থ্য প্রশাসন বলছে, বাড়িতে এডিসের লার্ভা পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাগর আকনের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। আইইডিসিআর এর তথ্য বলছে, চলতি বছর দেশে শনাক্ত ৯,৪৮৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে বরগুনায় শনাক্ত হয়েছে ২,৮৫৫ জন। দেশে মোট মারা গেছেন ৪১ জন, যার মধ্যে বরগুনায় ২৫ জন। এর মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ অনুসন্ধানে দেখা যায়, সুপেয় পানির সংকট কাটাতে বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলায় ঘরে ঘরে সংরক্ষণ করা হয়েছে বৃষ্টির পানি। আর এইসব পানিতে তৈরি হয়েছে এডিস মশার লার্ভা। বরগুনা ও পাথরঘাটা পৌর কর্তৃপক্ষ ডেঙ্গু নিধনে কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। গ্রামাঞ্চল আসলে ডেঙ্গু নিধনে বা ডেঙ্গুর বিস্তার রোধে এখন পর্যন্ত কার্যকরী ভূমিকা রাখা হয় না। সচেতনতা না থাকার কারণে মানুষজন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে।
এদিকে এডিসের লার্ভা নিধনে পৌর কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য বিভাগের দৃশ্যমান কোনো কর্মসূচি না থাকলেও মাঠে দেখা গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। মানুষের বাড়ির পাশে পানি জমে আছে, তার মধ্যে মশার লার্ভা, কিন্তু তারা সেটা জানেই না। বরগুনা জেলাব্যাপী যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এটা আমাদের চলমান আছে। ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ অনুসন্ধান শেষে IEDCR এর এই কর্মকর্তা বলছেন, সুপেয় পানির সংকট দূর করতে বৃষ্টির পানি সংরক্ষণ করে প্রাণ হারাচ্ছেন এইসব এলাকার বাসিন্দারা। এই লার্ভাগুলোকে এখানকার যারা সাধারণ মানুষ আছেন, জনগণ আছেন, তারা এটাকে পানির পোকা মনে করে সেটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, এবং এই পানিটাই কিন্তু তারা দিনের পর দিন এখানে মজুত করে রাখছেন। সিভিল সার্জনের দাবি, নানান সংকটের মধ্যেও সেবা দিয়ে যাচ্ছেন তারা। আমাদের পাথরঘাটা বলেন কিংবা আমতলী অন্যান্য উপস্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে নির্দেশনা দেওয়া আছে, তারা তাদের সক্ষমতার সর্বোচ্চটুকু দিয়েই ডেঙ্গি রোগীর চিকিৎসা করবেন। জেলা প্রশাসক বলছেন, পৌর প্রশাসকদের সমন্বয়ে জোরদার করা হবে মশক নিধন কার্যক্রম। পানি সংরক্ষণের সঠিক উপায় অবলম্বন না করলে আনা হবে আইনের আওতায়। কিভাবে এটা রেইনওয়াটার হারভেস্ট করলে এই লার্ভিসাইড থেকে উদ্ধার পাওয়া যাবে, সেই বিষয়ে আমরা কিন্তু তাদেরকে যথেষ্ট পরিমাণে সচেতন করার উদ্যোগ নিয়েছি। যদি তারা না শুনে এরপরেও, তাহলে যে আইনগত যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা ছোটখাটো কিন্তু নিচ্ছি। অবিলম্বে মশক নিধনে কার্যকর পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সৃষ্টির শুরু থেকে ভাইরাসের সঙ্গে লড়াই করে টিকে আছে মানব সভ্যতা। তবে অনিয়ন্ত্রিত জীবনযাপন ও পরিবেশ দূষণের কারণে অনেক সময় হেরে যায় মানুষ। এমন মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। চরমাভাবাপন্ন আবহাওয়ার কারণে পুরনো ভাইরাস জেগে ওঠার পাশাপাশি দেখা দিচ্ছে নতুন সংক্রমণ। এর থেকে বাঁচতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের, কারণ ভাইরাসের নির্দিষ্ট কোনো ঔষধ নেই। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সৃষ্টির শুরু থেকে ভাইরাস নামক বিষের সঙ্গে লড়াই করে টিকে আছে মানব সভ্যতা। শুধু 20 শতকেই গুটি বসন্ত কেড়ে নিয়েছে 30 কোটি প্রাণ। আরেক বিভীষিকার নাম স্প্যানিশ ফ্লু। 1918 সাল থেকে পরবর্তী 1 বছরে এই ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে অন্তত 8 কোটি মানুষের। এখন পর্যন্ত ঘাতক ভাইরাসের শীর্ষে ইবোলা। এই ভাইরাসটির সংক্রমণে মৃত্যুহার গড়ে 50% বেশি, কোনো ক্ষেত্রে যা 90% মতো। H5N1 মৌসুমি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটি উচ্চ মারণ ক্ষমতা সম্পন্ন, যার নিজে থেকেই রূপান্তর হওয়ার ক্ষমতা আছে। ভাইরাস তো তার রূপ চেঞ্জ করে কখনো ভয়ঙ্কর হিসেবে আসে, কখনো দুর্বল হয়ে যায়। কারণ এটা দেখা যাচ্ছে যে একদম তো নির্মূল হয়ে যাচ্ছে না, একটা দুটো রোগী পাওয়া যায়। এটা যদি আগে ছিল সার্স মার্স ছিল, সেটা কিন্তু ওইটা দেখা যাচ্ছে বিভিন্ন রূপ হয়ে কিন্তু আসছে। প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা, সেটার জন্য আসলে এই যে পুষ্টিকর খাওয়া, একটু ব্যায়াম করা, একটু বিশুদ্ধ অক্সিজেনটা নেওয়া, বেশি করে গাছ লাগানো। প্রতি বছর বিশ্বের অন্তত 141 দেশে থাবা বসায় ডেঙ্গু। রক্তক্ষরণকারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় প্রায় 5 লাখ মানুষ। মৃতের সংখ্যা পৌঁছে যায় 25,000-এ। 1970 সালে মাত্র 10টা দেশে ডেঙ্গু ছিল, কিন্তু এখন কিন্তু প্রায় 100টা দেশে ডেঙ্গু প্রকোপ রয়েছে। যদিও অনেক দেশে অতটা বেশি নয়। যেগুলো হট এরিয়া রয়েছে, হট জোন, যেগুলোতে টেম্পারেট এরিয়া বা সাধারণত বিষুব রেখার পাশে যেসব দেশ গরম প্রধান, সেই সব দেশে কিন্তু এই ডেঙ্গুর প্রকোপটা একটু বেশি। এইডস মহামারী শুরুর পর এখন পর্যন্ত 7.5 কোটি মানুষ HIV ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু ছাড়িয়েছে 3,20 লাখ। আর সাম্প্রতিক ধাক্কা নভেল করোনা ভাইরাস। এতে আক্রান্তের হারও অনেক বেশি। 100তে প্রাণ যায় অন্তত 4 জনের। ভাইরাস ইনফেকশনগুলো সাধারণত হয়ে থাকে কিন্তু রেসপিরেটরি রুটে, মানে শ্বাসনালীর সাথে, এই যে কাশি বা এই যে হাঁচি, এগুলো দিয়ে যায়। সেক্ষেত্রে কাছাকাছি সামাজিক দূরত্ব বজায় না রাখাটা, এটাই হচ্ছে ভাইরাল ইনফেকশন স্প্রেড হয় খুব বেশি। শরীরের প্রতিরোধ শক্তি বেশি থাকে, তাহলে অবশ্যই আক্রমণ করোনা ইনফেকশন হলেও আপনার সিভিয়ারিটি ওই পর্যায়ে যাবে না। করোনা মহামারীর পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে HMPV ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন বহু মানুষ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। ময়মনসিংহের খগরহরে বাবুসালাম কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মোহনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আব্দুর রউফের পিতা আলহাজ আব্দুল হাই। এর আগে সোমবার বাদ আসর জামিয়া আরাবিয়া মকজুলুল উলুম মাদ্রাসায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
মোহনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর হুমায়ুন কবির, জয়েন্ট নিউজ এডিটর রেজা খান, চিফ রিপোর্টার মনিরুল ইসলাম, সিনিয়র রিপোর্টার শামীমুজ্জামান চৌধুরী, স্পোর্টস ডেস্ক ইনচার্জ রাজু আলাউদ্দিন, চিফ ক্যামেরা পার্সন মাহবুবুর রহমান ফরহাদ সহ এলাকার সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। সোমবার সকাল ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছে মোহনা পরিবার। বায়ুদূষণ রোধে মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, বিআরটিকে সঙ্গে নিয়ে শিগগিরই লক্কর ঝক্কর বাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। সোমবার সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ টিমের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, বায়ুদূষণ ঠেকাতে মধ্য ও দীর্ঘ মেয়াদে পরিকল্পনা গ্রহণ করেছে মন্ত্রণালয়। নির্মাণ সামগ্রী পরিবহনেও বিশেষ নির্দেশনা দেন সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা শহরের দেখবেন রাস্তার চতুর্দিকে নির্মাণ সামগ্রী ফেলে রাখছে। যে রাস্তাতেই যান ঢেকে নির্মাণ হচ্ছে এরকম কোন রাস্তা আসলে পাওয়া যাবে না। আর বায়ু দূষণের সূত্র তো ভিন্ন ভিন্ন, ফলে আমাদের কাজটা মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টের রেগুলেটরি নেচার, কিন্তু যারা এই বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা বানানো, গাড়ির দূষণ কমানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই মন্ত্রণালয়গুলো এবং বিভাগগুলোর মধ্যে সমন্বয় সাধনটা খুবই জরুরি। নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিতে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সোমবার রাজধানীর মগবাজারস্থ আল ফালা মিলনায়তনে ছোটদের বিজ্ঞান সিরিজ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় দলের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিগত ৫৪ বছরে শাসক দলগুলো জনগণের চাহিদা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাই জামায়াতকে একটিবার দেশ সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তরুণ প্রজন্মকে ইসলামের পক্ষের বুদ্ধিজীবী বানানো একটি আয়োজন। আমরা আমাদের তরুণ প্রজন্মকে, শিশুদেরকে উজ্জীবিত করতে পারি যে নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরাই গড়ে তুলতে পারবো। আগামী দিনের এই কিশোররা আমরা চলে গেলেও তারাই নতুন বাংলাদেশে ইসলামের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ধর্মকে যারা বিশ্বাস করেন তাদেরকে আমরা অনুরোধ করব, একবার দাঁড়িপাল্লা মার্কায় জামাত ইসলামীর হাতে আপনারা ক্ষমতা দেন। ৫৪ বছরের যে শাসন, এই শাসন থেকে যদি ভিন্ন শাসন আমরা দেখাতে না পারি, পরের বার থেকে আপনারা জামাতকে আর ভোট দেবেন। গাজীপুরের কোনাবাড়িতে চুরির অপবাদে রশি দিয়ে বেঁধে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত শনিবার ভোরের দিকে গাজীপুর নগরের কোনাবাড়িতে গ্রিনল্যান্ড লিমিটেড নামের কারখানায় চুরির ঘটনা ঘটে। নিহত শ্রমিক হৃদয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শুক্তারবাইদ গ্রামের আবুল কালামের ছেলে। তিনি কারখানাটিতে মেকানিক্যাল মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। দেশের বাইরের খবর। ভারত ও পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকাতেই ভেসে গেছে কয়েক হাজার ঘরবাড়ি। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন নদী পারের কয়েক হাজার বাসিন্দা। গেল কয়েকদিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। এদিকে বন্যায় ভারতের হিমাচল প্রদেশেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। প্রাথমিক তথ্যমতে দেশটিতে এ পর্যন্ত আর্থিক ক্ষতি হয়েছে ৬৫০ কোটি রুপিরও বেশি। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টিতে পাকিস্তানের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ। আকস্মিক বন্যায় শুধুমাত্র সোয়াত উপত্যকাতেই ভেসে গেছে কয়েক হাজার ঘরবাড়ি। নিঃস্ব হয়ে পড়েছেন নদীপাড়ের হাজার হাজার বাসিন্দা। গেল কয়েকদিনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
পাঞ্জাব প্রদেশে বন্যার পানির তোরে বাড়ির ছাদ ও দেয়াল ধসে প্রাণ গেছে অনেকের। সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশেও বেড়েছে হতাহত। আবহাওয়া বিভাগ জানিয়েছে আরও কয়েকদিন অব্যাহত থাকবে ভারী বৃষ্টি। এতে পরিস্থিতির আরও অবনতি হওয়ার সংখ্যা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের হিমাচল প্রদেশেও। প্রদেশটিতে এই পর্যন্ত 34 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টানা বর্ষণ ও ভূমিধসে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও সরকারি স্থাপনা। সবচেয়ে ভয়াবহ অবস্থা সিমলা, কাংড়া ও সিমোর জেলায়। ওদিকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশের বন্যা পরিস্থিতি। দুলিও নদীতে পানি বেড়ে যাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি থাকলেও রোববার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। প্রদেশ জুড়ে চলছে পুনর্বাসন প্রক্রিয়া। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ইসরায়েলি বর্বর হামলায় গাজা জুড়ে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও 72 জন। এদের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হন অনেকে। এদিকে গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসছে ইসরায়েলি সরকার ও তাদের সেনাবাহিনী। তবে এর মাঝেও উত্তর গাজায় বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বছর পেরোল জুলাই অভ্যুত্থান, কোটা বিরোধী আন্দোলনে 36 দিনে পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের। দমন পীড়নে প্রাণ হারায় হাজারো ছাত্র জনতা। আবু সাইদ হত্যা মামলার অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। বেরবির সাবেক ভিসি প্রক্টর সহ 26 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। জুলাই অভ্যুত্থানের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এলজিআরডি উপদেষ্টার ব্যাগের ম্যাগাজিন লাইসেন্সকৃত অস্ত্রের। এবং ডেঙ্গু সংক্রমণে একদিনে রেকর্ড 429 রোগী হাসপাতালে ভর্তি। 21 জনের করোনা শনাক্ত। বরগুনায় ঘরে ঘরে লার্ভা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।